গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যেমনটি দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠান আসলে পদত্যাগের হিড়িক লেগেছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানে এবং প্রশাসনে ব্যাপক রদবদল এসেছে। শুধুমাত্র ব্যক্তির পরিবর্তনের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠানকে সংস্কার করতে পারবো? দেখুন, দুটো জিনিস। একটি হচ্ছে যে আমরা আমরা যে সংস্কার আলোচনা করছি তার প্রধান একটি দিক হচ্ছে প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। সেক্ষেত্রে কিন্তু আইন কোনো কোনো ক্ষেত্রে ছিল, আর কোনো কোনো ক্ষেত্রে আইনেও ফ্ল ছিল। আর দ্বিতীয়টি যেটি হয়েছে যে যেহেতু প্রতিষ্ঠানগুলোতে তাদের চয়েসের লোক ছাড়া নিয়োগ হচ্ছিল না, প্রতিষ্ঠানগুলো আরও ধ্বংস হয়েছে। তার মানে এফিসিয়েন্সির ভিত্তিতে বা যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে সেই নিয়োগগুলো হয়নি। ওই নিয়োগ তাহলে দুটো জিনিস হয়েছে, এক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে এবং কাদেরকে বসানো হয়েছে তার একমাত্র পরিচয় হচ্ছে সেই আওয়ামী লীগের করে কিনা, এবং আমরা জানি কোন প্রক্রিয়ায় তাদেরকে বাছাই করা হতো, বিভিন্ন সংস্থার মাধ্যমে, স্থানীয় ইনফরমেশন না ছাড়া কোনো কিছু কাউকে নিয়োগ দেওয়া হতো না। তাহলে দুইভাবে হলো, একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে আর প্রতিষ্ঠানের নিজেদের পছন্দের লোককে বসানো হয়েছে, যে কারণে তারা আরও বেশি, যেহেতু ইনএফিশিয়েন্ট, কোনো ডেলিভার করতে পারেনি। তাহলে প্রথম যে কাজটি হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা। একটি ভালো জিনিস আমি আজকে যেহেতু 1 মাসের মতো হলো আন্দোলনের এবং সরকারের 20-22 দিন এপ্রিসিয়েট না করে পারছি না, যে সম্পদের হিসাব দিতে হবে। দেখেন, নাড়িয়ে দিয়েছে গোটা প্রক্রিয়াকে, গোটা প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে। আমরা শুনছি যে যারা সাব রেজিস্ট্রার তারা বলছেন অবরোধে যাবে। আমরা কানাঘুষা শুনছি যে হয়তোবা সচিবালয়ে যারা চাকরি করেন, সরকারে যারা চাকরি করেন বা অন্য অন্য সরকারি যারা কর্মকর্তা তারা নাও দিতে পারে, কিন্তু সরকার কিন্তু খুব সঠিকভাবে বলে দিয়েছে, সুন্দরভাবে, যে আসলে সম্পদের হিসাব দিতে হবে। আপনি কি মনে করেন না, বা কল্পনাও করেনি এটা আমরা হয়তো বা একটা দীর্ঘ সময়, যুগের পর যুগ, যে সম্পদের হিসাব চালিয়ে দিতে হবে? এটা কিন্তু প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যাপকভাবে, এক বাক্যে সব প্রতিষ্ঠানের সমভাবে প্রতিষ্ঠিত একটা সংস্কার। এবং যখন আপনি, এখন কি হবে যে এরপরে এনবিআরকে ধরতে হবে, যে আমি তো সম্পদের হিসাব নিলাম, সেই হিসাবটা সঠিক হয়েছে কিনা, এবং ওই অফিসার কোনো তার সম্পদকে লুকাচ্ছে কিনা যখন সে রিটার্ন জমা দেবে, তাহলে ওই এনবিআরকে শক্তিশালী করতে হবে। আমি তাহলে দুটো জিনিস, একটা হলো যে সে শক্তিশালী করলে কিন্তু হবে না। যে আপনি প্রশ্নটি করেছেন, আমি মনে করি শক্তিশালী প্রতিষ্ঠান এবং সঠিক ব্যক্তি দুটোই একসাথে প্রয়োজন। আপনি প্রতিষ্ঠানের শক্তিশালী করলেন, নির্বাচন কমিশন যেন একটা উদাহরণ হতে পারে, যে প্রতিষ্ঠানের যে আইন কানুন সেটা কিন্তু শক্তিশালী ছিল, কিন্তু মানুষগুলো শক্তিশালী ছিল না, অনৈতিক কাজ করেছে। তাহলে আমাদেরকে প্রতিষ্ঠানকেও শক্তিশালী করতে হবে, একই সাথে প্রতিষ্ঠানে যাদের পরিচালিত যারা করবে, যেসব মানুষকে সঠিক লোক সেখানে বসবে। তাহলে যে আমরা স্বপ্নের বাংলাদেশ দেখছি, 1000 মানুষের জীবনের যে বাংলাদেশ বিনিময়ে যে বাংলাদেশের কথা আমরা চিন্তা করছি, মত প্রকাশের স্বাধীনতার কথা চিন্তা করছি, সেই বাংলাদেশ আমরা যে স্বপ্নের বাংলাদেশ বা গণঅভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, সেখানে কিন্তু আমরা রাষ্ট্র সংস্কারের স্বপ্নও দেখছি। এবং রাষ্ট্র সংস্কারের কথা যখন আসে তখন বিশাল ক্যানভাসের ব্যাপার। রাষ্ট্র সংস্কার কোথা থেকে শুরু হয়ে কোথায় যে শেষ হবে, অন্তর্বর্তীকালীন সরকারের তার মেয়াদে কতটুকু সংস্কার সম্ভব, এই প্রশ্নগুলোও কিন্তু আসে। হ্যাঁ, এটি একটি ভালো দিক হচ্ছে যে রাষ্ট্র সংস্কার একটা অনেক বড় বিষয়, এবং কেন এই শব্দটা আমাদের কোমলমতি শিক্ষার্থীরা নিয়ে আসলো সামনে, বা কেন শব্দটা বলছে, কারণ আমাদের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস, আসলে রাষ্ট্রের সমস্ত কিছুকে ধ্বংস করা হয়েছে একটা তথাকথিত উন্নয়ন ভাবনা বা প্রদর্শনের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এখন যে জিনিসটি আশাব্যঞ্জক সেটি হচ্ছে যে একটা দেখেন যে আমাদের অর্থনৈতিক খাত সংস্কারের জন্য একটা কমিশন হয়েছে, স্বাস্থ্য সংস্কারের জন্য একটা কমিশন হয়েছে, ঘুমের জন্য একটা কমিশন হয়েছে। মানে অভাবনীয় কাজ কিন্তু এই সরকার করছে। এখন সংস্কারের জন্য কত সময় প্রয়োজন, আমার মনে হয় যে গত কয়েকদিন যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করলেন, সেখানে সম্ভবত একটা কনসেনসাস বা কিভাবে যাবে সেটা নির্ধারিত হয়েছে, এবং আমরা রোড ম্যাপটা আশা করি। মোটা দাগে তো বারবারই আমরা বলছি যে 4 থেকে 5টি সংস্কার খুব গুরুত্বপূর্ণ, সেটি করে যাওয়া খুব বড় বিষয় বলে আমি কিন্তু মনে করি না। যেমন আমরা একটা হচ্ছে বিচার বিভাগ প্রশাসনকে যদি একটা ধরি, আমরা একটা হচ্ছে কনস্টিটিউশনকে যদি ধরি, আমরা একটাকে যদি নির্বাচন ব্যবস্থাকে ধরি, আমরা শিক্ষার সংস্কারের কথা অবশ্যই আমরা বলবো, স্বাস্থ্য খাতের সংস্কারের কথা বলবো। প্রত্যেকটা জায়গায় দেখেন এই সরকার কিন্তু অলরেডি কাজগুলো করছে। এখন হচ্ছে রোড ম্যাপটা তৈরি, যে আমরা কীভাবে এই সংস্কারগুলো অর্জন করবো। কিন্তু আমি খুবই আশাবাদী যে সময় যতই লাগুক আমরা সময় দেওয়া উচিত। আবার এটারও আমি বিপক্ষে যে খুব বেশি সময় নিলে ঠিক হবে না, রাজনৈতিক প্রক্রিয়া আমাদেরকে ফিরতে হবে। সেই সময়টা নির্ধারণ করে আমার কোনো দ্বিধা নাই, যে গতিতে এই সরকার চলছে, হয়তো বা প্রথম কয়েকদিনে একটু এলোমেলো আমরা দেখেছিলাম, এখন দারুণভাবে গুছিয়ে এসছে, টিম বড় হচ্ছে এবং ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে। আমার মনে হচ্ছে একটা রাজনৈতিক কনসেনসাস তৈরি হয়েছে। সে সব কিছু মিলে আমি মনে করি যে সংস্কার ভাবনাগুলো আমাদের আছে, সবাই যেগুলো আমরা চাচ্ছি, এই রাষ্ট্র সংস্কার শব্দটা তো অনেক বড়, কিন্তু মোটা দাগে যে এরিয়াগুলোর কথা আমি বললাম, সেই সংস্কারগুলো আমি মনে করি করা সম্ভব এবং কনসেনসাসের মাধ্যমে সেটা করা সম্ভব। এবং
সবচেয়ে বড় যে জিনিসটা এখন এই সরকারের সামনে সেটি হচ্ছে যে 2-3টা কমিশন হয়েছে। আমি দ্রুত দেখতে চাই যে রাজনৈতিক সংস্কারের বিচার বিভাগ সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, এই কমিটিগুলো আমরা দ্রুত করে দেওয়া প্রয়োজন। কারণ 90 দিন সময় দিয়ে হয়তো বা একটু কঠিন, আমি জানি অর্থনৈতিক কমিটির যারা একদিকে সংস্কার, অন্যদিকে আবার রাজনৈতিক দলগুলো হ্যাঁ, নির্বাচনের রোডম্যাপের একটা তাগিদ দিচ্ছে না। ওই রোডম্যাপের ক্ষেত্রে একটা জিনিস আমি আবারও খুব জোর দিয়ে বলতে চাই যে সংস্কার প্রক্রিয়া অবশ্যই রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চার সংস্কারটা করতে হবে। যে সেই প্রক্রিয়াটা কেমন করে হবে ওইটা বের করাটা খুব কঠিন। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের নির্মূল হলো এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু হলো, আমি বলবো যে প্রাথমিক বিজয় হয়েছে, কিন্তু মূল লক্ষ্য অর্জন থেকে এখনো কতটা দূরে আমরা? অবশ্যই এখন অনেক দূরে, কিন্তু শুরুটা ভালো হয়েছে। শুরুটা ভালো হয়েছে, যে কথাটা আমি বলছিলাম যে সংস্কারগুলো যদি আমরা ঠিক মতো পরিকল্পনা করতে পারি, সবচেয়ে কঠিন যে জায়গাটা হবে এই পরিকল্পনা সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সংস্কার। সেখানে গণতন্ত্র নিশ্চিত করা, সেখানে সম্মেলনগুলো নিশ্চিত করা, পদ পদবি বিক্রি যেন না হয়, মনোনয়ন বাণিজ্য যেন না হয়, সেই প্রক্রিয়াটা করা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি সংস্কার প্রক্রিয়া করে গেলেন, ইনস্টিটিউশন তৈরি করে গেলেন, যে এমপি নমিনেশনে টাকা দিয়ে নমিনেশন পাবে সে তো তার এলাকায় গম চুরি করবে। আপনি প্রতিষ্ঠানকে যতই শক্তিশালী করেন না কেন, এই রাজনীতিবিদরাই তো প্রতিষ্ঠানগুলো চালাবে। এখন তারা যদি ঘুষের মাধ্যমে পদ পদবিতে যায়, তারা যদি দুর্নীতির মাধ্যমে মনোনয়ন পায়, যে মানসিকতা বা মনন তৈরি হওয়া দরকার সেটা হবে না। দ্বিতীয়ত, আমরা একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখছি, যদি পার্টিগুলোর মধ্যে গণতন্ত্র না আসে তাহলে কিন্তু এটা আবার ফেল করবে। যেমন হয়েছিল 71-এ আমরা সংস্কার আনতে পারিনি, আমরা 90-এ পারিনি, 111-এর পরে পারিনি, 2006-7-এ আবারও কিন্তু একই পরিণতি হবে। তাহলে পলিটিক্যাল পার্টিগুলোর সংস্কারটা আমরা কীভাবে করব? আমি বরং পলিটিক্যাল পার্টিগুলোকে একটা অনুরোধ করতে চাই, বিএনপি সহ সবগুলোতে, যে আপনারা ইলেকশন চাচ্ছেন, সংস্কার প্রক্রিয়া যাবে, আপনারা দলের কি কি সংস্কার করবেন সেটা কিন্তু কোনো পার্টি এখনো বলছে না। সেটা বরং আমরা রাজনৈতিক দলগুলোর কাছে শুনতে চাই, যে আমরা দেশের সংস্কার প্রক্রিয়া তারা চাচ্ছে, তারা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বলছে, কিন্তু আজকে পর্যন্ত বিএনপি সহ কোনো দলই কিন্তু বলেনি যে তাদের পার্টিতে সংস্কারগুলো কিভাবে হবে, তারা কোন প্রক্রিয়ার সংস্কারগুলো করবে। সরকার যে সংস্কার প্রক্রিয়ার কথা বলছে আমরা সবাই এটা জানি, সেটাকে তারা কিভাবে অ্যাড্রেস করবে, এই কথাগুলো কিন্তু আসছে না।